একটা কথা মাঝখানে একটু বলে রাখি ভাই, গত মাসে $3.5 বিলিয়ন রেমিটেন্স গেছে। এটা মানে একটা অবিশ্ব মানে মানে অকল্পনীয় একটা টাকার পরিমাণ ভাই, যেটা কল্পনাই করা যায় না। কারণ বাংলাদেশ দেখেন 1.5 বিলিয়ন লোনের জন্য বিশ্ব ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতেছে। বিশ্বব্যাংক বিভিন্ন কলা দেখায় দিতেছে, তাদের প্রেসক্রিপশন দিয়ে দিতেছে, তাদের এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা মানলে টাকা দেবে, মানে বিভিন্ন শর্ত দিয়ে দিতেছে। আর সেখানে $3.5 বিলিয়ন আছে। এটা তো ভাই 4 বিলিয়ন হইতে পারে, হয়ে রয়েছে ভাই, আমি দেখতেছি যেভাবে বাংলাদেশিরা টাকা পাঠাতেছে। এটা 4 বিলিয়ন, এটা তো $5 বিলিয়ন হইতে পারে। মনে করি এই গভর্নমেন্টের এই জিনিসটাই বিদেশে শ্রম বাজারটায় ফোকাস দেওয়া উচিত আমি বলে আমি মনে করি আর কি। বাকি গভর্নমেন্ট হয়তো আমার চেয়ে ভালো বুঝেন ভাই, তারা ওনাদের মতো ডিসিশন নেবে, ওই জায়গায় তারা আমার কিছু বলার নাই। যাই হোক, এই কথা বললাম। আর প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই যে ভাই আপনি এই এরকম একটা, সরি ভাই আর স্যার ভাই মিসিং হয়ে গেল ভাই, উনি স্যারকে আমার একটাই অনুরোধ থাকবে, আপনি যেভাবে পারেন এই শ্রম বাজারটা ধরার চেষ্টা করেন। হয়তো এইটা। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা ইউএসএ থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু সমসাময়িক বিষয় নিয়ে কিছু তথ্য পাইছি। তথ্য পাওয়ার পরে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে জানা দিই, কারণ আমি জানি অনেক ফলোয়ার আছেন যারা আমাকে মালয়েশিয়া এবং বিভিন্ন দেশের ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমাকে ফলো করেন, তাদের জন্য মূলত ভিডিওটা করে। আসলে ওই যে মন্দের ভালো আর কি, যদিও তেমন একটা অ্যাকচুয়ালি যদি বলে কারণ যে অনেক বড় সুখবর তা না ভাই, মাত্র কিছু ভাই সুখবর। সুখবরটা হইলো কি, যে আমাদের দেশে যে নতুন প্রাইম মিনিস্টার আসছে, প্রাইম মিনিস্টার সাহেব উনি ইয়াং, ওনার কথাবার্তা এত ভাল লাগে। মধ্যে মধ্যে যদি ভাবি যে যদি এইভাবে চলতে থাকে মনে দেশের কিছু একটা ভালো কিছু একটা হবে আর কি, এই ধরনের আশা করা যায়। কোন ওই যে একটা একটা কথায় আছে না ভাই, সংসার সুখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র বেলা। আমরা ভাই সবাই আশা নিয়ে বেঁচে আছি এবং আশা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে হবে। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছি যে আগামী মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে তো অনেকদিন অনেক কিছু চলতেছে, অনেক জল্পনা কল্পনা চলতেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক অনেক মিটিং দরবার অনেক কিছু হয়েছে। তারপরে মালয়েশিয়া যে কঠিন শর্ত দিচ্ছিল সেই শর্তগুলি বাংলাদেশ পূরণ করতে পারে না, যার কারণে সেই সময়টা শেষ হয়ে গেছে। তারপরে আবার আমাদের নতুন গভর্নমেন্ট আসলো, গভর্নমেন্ট আসার পরে তাদের ওনারা কথাবার্তা চালাইছে। তারপরে ওনারা মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ের লোকজন, মন্ত্রী পর্যায়ের লোকজন এবং উপদেষ্টার লোকজন, মানে শ্রমমন্ত্রী আর যে উপদেষ্টা মেহেদী আমিন, উনি গেছেন। উনি যাওয়ার পরে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে এসে কথাবার্তা বলে এসে বলার পরে নাকি ওনারা যা বলছিল যে মালয়েশিয়া কলিং ভিসার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করতেছে এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট নাকি রাজি হয়েছে, কিছু কিছু শর্ত শিথিল করে দিয়ে রাজি হয়েছে। এবং তারা রাজি হয়েছে ওইপন্থী ছিল, এটা ঈদের আগে। তা সবাই করতেছিল যে ঈদের পরে নাকি সচিব পর্যায়ে। কারণ একটা জিনিস হইলো কি, মানে ওই যে আমরা বাংলাদেশে যেরকম মনে করি এটা তো ব্যক্তিগত ডিসিশন না, রাষ্ট্রীয় ডিসিশনে অনেকগুলি প্রোটোকল আছে, অনেকগুলি স্টেপ আপনার মেনটেন করতে হবে। দেখা গেল কোনো মন্ত্রী পর্যায়ে লোকজন এখানে গেছে, কত একটা ডিল হইলো, ডিল হওয়ার পরে তারপরে যাবে সচিব পর্যায়ে। মানে মন্ত্রী আর সচিবের ভিতরে অনেক ডিফারেন্স। হয়তো এই ব্যাপারটা নিয়ে আমি কথা আগে বাড়াইতে চাই না। এখন সরকারি পর্যায়ে যে যারা যাবে, প্রজাতন্ত্রের লোক, মানে সরকারি কাজের যারা আছে, মন্ত্রীরা তো টেম্পোরারি, সচিবরা হলো পার্মানেন্ট। সেই সচিব পর্যায়ের লোক দুই দেশে আবার বৈঠক হবে, হওয়ার পরে ওইটা সাইন হবে, তারপরে ওরা ডিসিশন নেবে যে কি প্রক্রিয়া, কিভাবে লোক নিবে। হওয়ার পরে ওই জায়গায় ওরা এগ্রিমেন্ট, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট হওয়ার পরে তারপরে আবার হলো গিয়ে রিক্রুটিং এজেন্সি রিক্রুট করা, কারা মালয়েশিয়া লোক পাঠাতে পারবে, কারা কি করবে, সেই ব্যাপারটা নেই। এটা একটা লম্বা প্রসেসিং, কিন্তু একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাইতে হবে। ওই যে বললাম আর আজকে বললাম আর কালকে যে শুরু হয়ে গেল না, বা জিনিসটা কিন্তু ওই রকম না। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি ভাই, কারণ মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে, কারণ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিশাল সিন্ডিকেট, হাজার হাজার কোটি টাকা গতবার যখন নাকি কলিং চালু ছিল তখন মানুষ লুটপাট করে নিছে কিছু সংখ্যক, রাজনৈতিক ফয়দা, রাজনীতিক লেবাস ব্যবহার করে মানুষ, মানে সেই সিন্ডিকেটটা বহুত টাকা, মানে মানুষের, গরিব মানুষের টাকা আত্মসাৎ করে নিছে, পাচার করছে, বিদেশে পাচার করছে, যাই যাই বলেন। যাই হোক, এখন সেখান থেকে মালয়েশিয়ার গভর্নমেন্টও চাচ্ছে যাতে মানে জিনিসটা স্বচ্ছতা থাকে, মানে মানুষ যাতে, লেবার যাতে প্রতারিত না হয়। কারণ ওই যে বললাম যা, কারণ কোনো দেশে না, কারণ লেবার হয়তো কি হয়তো পারে প্লেন ফেয়ার দিতে পারে, ওদের ভিসা প্রসেসিং ফি, এই তো খরচ, আর তো কোনো খরচ নাই। কিন্তু মাঝখানে একটা মধ্যস্বত্ব ভুগি আছে দুই দেশে, মালয়েশিয়াও আছে এবং বাংলাদেশ আছে, তারাই বিশাল অঙ্কের টাকাটা এখান থেকে মানে আদায় করে নিতেছে। যেখানে 1-1.5 লাখ টাকা হলে মালয়েশিয়া যাওয়া যায়, সেখানে 4 লাখ 5 লাখ টাকার নিচে, 6 লাখ টাকাও মালয়েশিয়া গতবার যাইতে পারে নাই।
তো এই যে বিশাল বড় একটা টাকার ফের, এই ফেরটা যাতে না হয়, কারণ ওইটা গিয়ে এফেক্টেড হয় এমপ্লয়ির উপরে। কারণ যখন একটা লোক চিন্তা ভাবনা করবে যে আমি 5-6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আইছি, তাহলে আমার ওই টাকাটা তো করতে হবে, তখন ওইভাবে এফেক্টেড হয়ে যায়। আর সেই জায়গায় পক্ষান্তরে যদি 1-1.5 লাখ টাকা খরচ করে একটা শ্রমিক যদি মালয়েশিয়া যাইতে পারে, তখন মনে করেন তার চিন্তা ভাবনা আর 5-6 লাখ টাকা খরচ করে গেছে, তার চিন্তা ভাবনার ভিতরে অনেক আকাশ পাতাল ডিফারেন্স হবে, এবং সেটা কর্মক্ষেত্রে ওইটার প্রভাব পড়বে। যার কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট চাচ্ছে 100% স্বচ্ছতা। এবং বাংলাদেশেও, যেহেতু বাংলাদেশের সিন্ডিকেট, বাংলাদেশে তো এটা আদৌ সম্ভব হবে কিনা জানি না। তবে এই গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে যাতে স্বচ্ছতা থাকে। গতকালকে যে শ্রমমন্ত্রীও কিন্তু কঠিন ভাষায় বলছে যে সিন্ডিকেটের হাতে যাইতে দিবে না মালয়েশিয়ার শ্রমবাজার। আর সবচেয়ে বড় সুখবরটা যেটা নিয়ে আজকের এই ভিডিওটা করা, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রথম, মানে সে তো তার লাইফে সে প্রথম প্রধানমন্ত্রী হইল বাংলার ইতিহাসে। নাটকীয়ভাবে হোক, যেভাবেই হোক, সে যে বিরল সম্মান পাইছে, জন্মগণ যে সম্মানটা দিছে, আমি মনে করি সে সম্মানটা সে ধরে রাখার চেষ্টা করবে। সে প্রথম মালয়েশিয়া দিয়ে শুরু করতেছে, কারণ মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের একটা পরীক্ষিত বন্ধুপ্রতিম দেশ। আর মালয়েশিয়ার ওভারঅল 9 লক্ষ শ্রমিক কাজ করে, মানে বুয়েসেলের হিসাবে 9 লক্ষ, অবৈধর কথা বাদই দিলাম ভাই, 9 লক্ষ হিসাবে আছে যে 9 লক্ষ শ্রমিক মালয়েশিয়া কাজ করে। আর অবৈধর কথা তো বাদই দিলাম, তার মানে মনে করেন কি পরিমাণ ফ্লাইট, কি পরিমাণ লোক মালয়েশিয়া বসবাস করে বাংলাদেশিরা। এবং সৌদি আরবের অবস্থা ভাই জঘন্য, ভাই কল্পনার বাইরে। বা যারা ফেসবুক ইউটিউব দেখেন, বা যেভাবে সৌদি আরবে অবস্থা হয়েছে, বাংলাদেশি শ্রমিকের অবস্থা ভাই, শ্রমিকের বাজার, মানে সৌদি আরবের বাজার প্রায় শেষ। এবং আরেকটা কথা মাঝখানে একটু বলে রাখি ভাই, গত মাসে $3.5 বিলিয়ন রেমিটেন্স গেছে। এটা মানে একটা মানে মানে অকল্পনীয় একটা টাকার পরিমাণ ভাই, যেটা কল্পনাই করা যায় না। কারণ বাংলাদেশ দেখেন 1.5 বিলিয়ন লোনের জন্য বিশ্ব ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতেছে। বিশ্বব্যাংক বিভিন্ন কলা দেখায় দিতেছে, তাদের প্রেসক্রিপশন দিয়ে দিতেছে, তাদের এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা মানলে টাকা দেবে, মানে বিভিন্ন শর্ত দিয়ে দিতেছে। আর সেখানে $3.5 বিলিয়ন আছে। এইটা তো ভাই 4 বিলিয়ন হইতে পারে, হয়ে রয়েছে ভাই, আমি দেখতেছি যেভাবে বাংলাদেশিরা টাকা পাঠাতেছে। এটা 4 বিলিয়ন, এটা তো $5 বিলিয়ন হইতে পারে। $5 বিলিয়ন একটা দেশে যদি ইনকাম থাকে কোনো কিছুর বিনিময় ছাড়া, আমরা টাকা কামাই করে বাংলাদেশে টাকা পাঠাইতেছি, সেই টাকাটা সেই ইনকাম। এই জায়গায় গভর্নমেন্টে তো কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। গভর্নমেন্টের ইনভেস্ট শুধু এটি কি করতে হয়েছে, পলিটিক্যাল ভাবে, কূটনৈতিক ভাবে ওই দেশে সঠিকভাবে শ্রমিকটা পাঠানো। এইটা হলো গভর্নমেন্টের একটা মানে ইনভেস্ট। আর তো ইনভেস্ট ভাই আমি করতেছি, আমার মেধা, আমার শ্রম দিয়ে আমি টাকা কামাইতেছি। যাই হোক, এই যে একটা বড় একটা রেমিটেন্স, আমার মনে হয় এই সরকার সেই জিনিসটা মানে উপলব্ধি করছে যে রেমিটেন্স তাদের লাগবেই। রেমিটেন্সের জন্য হয়তো প্রধানমন্ত্রী এই জন্য সবকিছু বাদ দেয় তুই, আমার মনে হয় যা, মানে অন্যান্য চীন যাওয়ার কথা ছিল, ভারত যাওয়ার কথা ছিল, এগুলো বাদ দেয় তুই সবার আগে কোথা দিতেছে, মালয়েশিয়া দিতেছে। মালয়েশিয়া দিয়ে শুরু করবে। তার থেকে এতে সিক্স সেন্সের কথাটা বলতেছি ভাই, আমি যতটুকু আমার এটা ভাই, আবার কথা বলে নি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ভাই, এখানে ভাই এই জায়গায় কোনো কিছু নাই। আর এটার দায়ভার সম্পূর্ণ আমারই দিবেন ভাই, আমি অন্য কারো কাছে শুনি না, কারো কিছু করে বলতেছি না। এটা আমার ব্যক্তিগত, একেকজন মানুষের একেক রকম ব্যক্তিগত অভিমত থাকতে পারে। আমার অভিমতে বুঝতে পারতেছি যে মানে প্রধানমন্ত্রী বুঝে ফেলাইছে যে ভাই দরকার, তার রেমিটেন্সের টাকার অনেক দরকার ভাই। এটা করতে হলে শ্রমবাজার চালু করতে হবে, যেহেতু মিডল ইস্টের শ্রমবাজার আপাতত চালু হওয়ার সম্ভাবনা নাই। আর ইউরোপ তো দুঃস্বপ্ন হয়ে গেছে। তাইলে একটাই রাস্তা খোলা আছে, মালয়েশিয়া। তাহলে কেননা মালয়েশিয়া গেলে, মালয়েশিয়া যদি প্রধানমন্ত্রী যায় বাড়ির কাছে গেলে, কোলের কাছে হইলো মালয়েশিয়া, যদি মালয়েশিয়া যায়, মালয়েশিয়া গেলে যদি শ্রম বাজারটা চালু হয়, যদি 20 থেকে 1 লাখ, মানে মিনিমাম 20 থেকে 50,000 লোক যদি বাংলাদেশে রিক্রুট করতে পারে, তাহলে আপনি মনে করেন আগামী বছর তো আমরা $5 বিলিয়ন আশা করতে পারি। দেখতে দেখতে ভাই আগামী 6 মাস পরে মানে আগামী মাসে মানে বাড়তেই আছে। এই গভর্নমেন্টের একটা জিনিস ভালো লাগছে আমার কাছে, লাকি। এটা অনেক সময় মনে করে যে গভর্নমেন্টের লাক ফেভার করতেছে। মানে এইভাবে রেমিটেন্সের প্রভাবও বাড়ছে। আমি মনে করি যে এই নতুন সরকারের লাকটা ফেভার করছে। কারণ রেমিটেন্সের টাকাটা আসায় হয়তো ওইভাবে ইকোনমি ওইভাবে কোলাপস হবে না। কারণ যে যুদ্ধের যে অবস্থা ভাই, যেভাবে অর্থনীতি ধ্বংসের পথে মানে পর্যায়ে পড়ে গেছে। আমরা আমেরিকায় আছি, আমরা বুঝি ভাই জিনিসপত্রের দাম ভাই নাভিশ্বাস হয়ে গেছে। সেই তুলনায় ভাই কিন্তু বাংলাদেশ ওই বিদেশি টাকা আসায়, বুঝছেন, বাংলাদেশের মানে অর্থনৈতিক চাকা কিন্তু সচল আছে। তা আমি গভর্নমেন্টকে বলবো যে ভাই আপনারা যেভাবে পারেন শ্রমবাজারটা খোলার চেষ্টা করেন। এইটা আপনাদের
বিশাল বড় সহায়ক, আপনাদের পথ চলায় বিশাল বড় ভূমিকা রাখবে ভাই। এই জন্য আমি সবার কাছে, গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ থাকবে, এটা বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটা আপনারা কারো দেখেন যে এই কাজটা করেন, কারণ এটা বুঝলেন বিনা টাকা, বিনা ইন্টারেস্টে, বিনা পরিশ্রমে টাকাটা পাইতেছেন। কারণ ওয়ার্ল্ড ব্যাংকেতে ঋণের জন্য ঘুরতেছেন $1.5 বিলিয়ন, সেই টাকা 1.5 বিলিয়ন ওরা কত শর্ত দিয়ে দিচ্ছে এবং ওটার সুদ দিতে হবে। আর একটু যদি আপনি খেয়াল দেন, বিদেশে শ্রমিক পাঠানো, যেহেতু বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠী আছে, এই জনশক্তি আছে, মানে আছে, মাথা আছে, যেটা যদি আমি বিদেশে যদি কয়, কারণ বিদেশে গেলে বিদেশে কাজের লোক লাগবেই, সেই জায়গাটায় যদি আমি আমার সমস্ত কিছু মেধা এবং সমস্ত কিছু সত্য করে দিয়া, এঙ্গেজ করে দিয়ে যদি আমি বিদেশে লোক পাঠাতে পারি, ওখান থেকে যদি আমার টাকা আসতে পারে, তাহলে এটা আমার করা উচিত না? সব বাদ দিয়ে আমি মনে করি এই গভর্নমেন্টের এই জিনিসটাই, বিদেশে শ্রম বাজারটায় ফোকাস দেওয়া উচিত আমি বলে আমি মনে করি আর কি। বাকি গভর্নমেন্ট হয়তো আমার চেয়ে ভালো বুঝেন ভাই, তারা ওনাদের মতো ডিসিশন নেবে, ওই জায়গায় তারা আমার কিছু বলার নাই। যাই হোক, এই কথা বললাম। আর প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই যে ভাই আপনি এরকম একটা, সরি ভাই আর স্যার, ভাই মিসিং হয়ে গেল ভাই, উনি স্যারকে আমার একটাই অনুরোধ থাকবে, যেভাবে পারেন এই শ্রম বাজারটা ধরার চেষ্টা করেন, হয়তো এইটা আপনার পথ চলায় অনেক বড় ভূমিকা রাখবে। আর একটা কথা বলে রাখি, প্রধানমন্ত্রী যেভাবে মানুষের ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করেন, আমি মনে করি আমার এই ভিডিও দেখার পরে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক, তারা আপনারা কি জন্য ভাই সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে এইভাবে বিভিন্নভাবে অনুরোধ করে ওই নেগেটিভ ভাবে না প্রচার করে পজিটিভ ভাবে আপনারা প্রচার করেন, গভর্নমেন্টকে অনুরোধ করেন যে আপনারা মালয়েশিয়া শ্রমবাজার খোলেন, মালয়েশিয়া শ্রমবাজার খুললে আপনাদের এই এই বেনিফিটেড হবে, আমরা বিদেশে গেলে আমরা টাকা কামাই করে দেশে পাঠাতে পারবো, দেশের অর্থনীতিতে ভূমিকা থাকবে, এরকম নিয়ে আপনারা কেন ভিডিও করতে পারেন না ভাই? এত কিছু পারেন। ওই দেখেন, ওই যে চিত্ত মিডিয়া, ওই যে এক লোকে গ্রামের ফুল ফল সবজি সবকিছু দেখায়, এটা প্রধানমন্ত্রীর ভালো লাগছে, সবুজ শ্যামল গ্রামের গল্প ভিডিওর মাধ্যমে তুলে ওঠে, ওনাকে প্রধানমন্ত্রী কিন্তু ডাইকে আনছে। এটা আমি গত পরশুদিন দেখছি, আগে আমি এটা এত খেয়াল করি না, কিন্তু গতকালকে খেলার পরে খেয়াল করার পরে ওনার ভিডিওগুলি আমি দেখতেছি, আসলে অনেক সুন্দর। সে যেভাবে গ্রামকে ফুটায় তুলে, তারা স্যালুট পাওয়ার যোগ্য। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেন আপনারা পারেন না ভাই, যারা মালয়েশিয়া নিয়ে যাইতে চান কিংবা মালয়েশিয়া আপনাদের স্বপ্ন, তারা কি জন্য আপনারা পারেন না ভাই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা একটু ফুটায় ওঠার জন্য? হয়তো এইটাও তো প্রধানমন্ত্রীর কানে চলে যেতে পারে। যাই হোক, আগামী 21 এবং 22 তারিখে জুন, সরি আগামী 21 এবং 22 জুন প্রধানমন্ত্রীর তালিকায় আছে। এখন এটা চেঞ্জ হইতে পারে। উনি মালয়েশিয়া সফরের মাধ্যম দিয়ে প্রথম বিদেশ সফর করবেন। উনার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে এবং উনার ব্যক্তিগত জীবনে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশ যাবে। এজ এ প্রাইম মিনিস্টার হিসাবে সে প্রথম বিদেশে যাবে। এটা আমাদের জন্য, মানে জাতির জন্য একটা গর্বের বিষয়। এত ইয়াং বয়সে একটা প্রধানমন্ত্রী, সেটা আমি ব্যক্তিগতভাবে, আমি দলমত নির্বিশেষে ভাই একজন প্রধানমন্ত্রী হিসেবে আমি নিজেকেও গর্ব মনে করি যে ইয়াং একটা প্রধানমন্ত্রী পাইছি। গতকালকে একটা কথা কইছি, এই কথাটাও আমার খুব ভালো লাগছে, যে মশা মারতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই, মশা মারতে ডোবার কাছে গিয়ে 2 ঘন্টা বসে থাকলে বুদ্ধি আপনা আপনি বেড়ে যাবেন। এই যে কথাগুলি বলছে, এই যে বোঝা যায় তার ভিতরে একটা দেশপ্রেম আছে। এজন্য তাকে আমি অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। আর সবাইকে বাই, আবারও বলি ভাই, যখন কোনো ভালো নিউজ পাই আমি সবসময় ভাই উদ্গ্রীব থাকি। আমি রিটায়ার্ড মানুষ, আমি পেপার ম্যাগাজিনের উপরেই বসে থাকি, টিভিতে যে নিউজ, ইউটিউব, ফেসবুক আর হইল গিয়া প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে, নিউজগুলো দেখি। মালয়েশিয়া আমার সোর্স আছে, তাদের কাছ থেকে আমি শুনি, যারা বাংলাদেশের রিলেটেড সাংবাদিক, তাদের কাছ থেকে আমি বিভিন্ন জিনিসের সময় পাই, সেই সোর্স থেকে আমি সংবাদ পেয়ে আপনাদের সামনে জানাতে পারি। আমি আবারও বলি, আমি কোনো ব্রোকার না, আমি কোনো এজেন্টও না ভাই, আমার কোনো রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নাই। আর মালয়েশিয়া নিয়ে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো বেনিফিটেড নাই। আমার বেনিফিট একটাই, দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটাই আমার বেনিফিট ভাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলি, ভিডিও শেষ করার আগে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে যান, মালয়েশিয়া নিয়ে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো, হয়তো প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে যেতে পারে। কারণ ওই একটা চিত্ত মিডিয়া দেখে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সবকিছু ফলো করেন, সবকিছু দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।